আচ্ছা, আগের দিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম পার্ট 2 তে। তোমরা যারা আজকের এই ভিডিওটা প্রথম দেখছো তারা এর আগের পর্বগুলো পাওয়ার জন্য, মানে এর আগের অংশটা জানার জন্য আমার চ্যানেলেই যে গিন্নির এক্সপ্লানেশনের পার্ট 1 আর পার্ট 2 আছে সেটা অবশ্যই দেখে নিতে পারো। আজকে পার্ট 3 বা লাস্ট পার্টটা আমি পড়াবো, যেটা শুরু হচ্ছে এইখান থেকে। আমরা আগের দিন এই অবধি পড়েছিলাম যে যেখানে শিবনাথ পণ্ডিত গ্রহণের ছুটির পরের দিন যখন আশু স্কুলে গেছে, সেখানে ছাত্রদের পড়া হয়ে যাওয়ার পর ছাত্রদের সবাইকে ডেকে বলছে যে শোন, তোরা সব শোন, পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি সবলে বালককে নিচের দিকে টানিতে লাগিল। এখানে বালককে আশু। কেন মাধ্যাকর্ষণ শক্তি তাকে সবলে নিচের দিকে টানছে? মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে গ্র্যাভিটি। কিন্তু ক্ষুদ্র আশু সেই বেঞ্চির ওপর হইতে একখানি কোঁচা ও দুইখানি পা ঝুলাইয়া ক্লাসের সকল বালকের লক্ষ্যস্থল হইয়া বসিয়া রহিল। ক্লাসের সকল বালকের লক্ষ্যস্থল কেন? কারণ পণ্ডিত মশাই যেহেতু সবাইকে এই ডেকে বলেছে যে তোরা সব শোন, এবং তার আগে সকালবেলা মানে যখন স্কুল শুরু হয়েছে তখন হেসে আশুকে বলেছে ওই যে গিন্নি আসছে। কাজেই যেই উনি ছাত্রদের ডেকেছেন তারপর সবাই কি আশুর দিকে তাকিয়ে বসে আছে। লক্ষ্যস্থল মানে এখানে টার্গেট বা সেন্টার অফ অ্যাটেনশন। সবার সেন্টার অফ অ্যাটেনশন হয়ে এই আশু বসে রইল। কিভাবে? বেঞ্চির ওপর। কোঁচা হচ্ছে ধুতির, যে শাড়ির যেরকম কুঁচি হয় তেমনি ধুতির যে সামনের অংশটা হয় ওইটাকে কোঁচা বলে। তো আগেকার দিনে তখন ছেলেরা কি হতো, বাচ্চা ছেলেরাও ধুতি পরতো। তো সেই ধুতির কোঁচা আর দুইখানি পা ঝুলাইয়া, মানে পা ঝুলিয়ে বেঞ্চের ওপর বসে রইল। এই যে এখানে বলছে যে মাধ্যাকর্ষণ শক্তি সবলে নিচের দিকে টানতে লাগলো, মানে বোঝাতে চাইছে যে আসলে এম্বারেসমেন্টের জন্য, লজ্জায় অপমানে আশুর মনে হলো যেন মাটিতে মিশে যেতে পারলেই ভালো হয়, যেন গ্র্যাভিটি ওকে এমন টানছে যে মাটিতে ঢুকে গেলেই ওর শান্তি হয়, কিন্তু সেটা তো সম্ভব না। সেই জন্য ক্ষুদ্র আশু মানে এখানে শুধুমাত্র বয়সেও যেমন ছোট বলছে, তেমনি আবার অপমানেও ছোট হয়ে গেছে সেটাকেও বোঝাতে চাইছে। যে সে পা ঝুলিয়ে এবং ধুতির কোঁচা ঝুলিয়ে সবার টার্গেট বা সেন্টার অফ অ্যাটেনশন হয়ে বসে রইল। এতদিনে আশুর অনেক বয়স হইয়া থাকিবে এবং তাহার জীবনে অনেক গুরুতর সুখ দুঃখ লজ্জার দিন আসিয়াছে সন্দেহ নাই, কিন্তু সেই দিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনো দিনের তুলনা হইতে পারে না। মানে লেখক বলছে যে যখন উনি এই গল্পটা লিখছেন ততদিনে নিশ্চয়ই আশুর অনেক বয়স হয়ে গেছে, সবাই বড় হয়ে গেছে লেখকরা, এবং এত বছর বয়সের মধ্যে নিশ্চয়ই জীবনে অনেক সুখ দুঃখ লজ্জা, মানে আপস অ্যান্ড ডাউনস সব কিছুই এসেছে। কিন্তু সেই দিনের যে বালক হৃদয়ের ইতিহাস, অর্থাৎ সেই দিন মানে ওইটুকু বয়সে আশু যে কষ্ট পেয়েছিল, যে যন্ত্রণা পেয়েছিল, তাও অকারণে, তার এই যে অপমান, এই যে লজ্জা, ওর কিন্তু অ্যাকচুয়ালি কোনো কারণ ছিল না, অকারণেই আশু অপমানিত হয়েছিল, সেইটার সাথে সত্যি কোনো কিছু তুলনা হতে পারে না। কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দুই কথায় শেষ হয়ে যায়। আশুর একটি ছোট বোন আছে, তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেহ নাই, সুতরাং আশুর সঙ্গেই তাহার যত খেলা। মানে আশুর বোন আছে এবং তার মানে সেম এজের কেউ বাড়িতে নেই যার সাথে সে খেলতে পারবে, সেই জন্য সে দাদার সাথেই খেলে। আর দাদা আশুও যে খুব একটা বয়সে বড় তেমনও না, পিঠোপিঠি, কাজেই তার সঙ্গে খেলাতে অসুবিধা কিছু নেই। একটি গেটওয়ালা লোহার রেলিংয়ের মধ্যে আশুদের বাড়ির গাড়ি বারান্দা। সেদিন মেঘ করিয়া খুব বৃষ্টি হইতেছিল। জুতা হাতে করিয়া ছাতা মাথায় দিয়া যে দুই চারিজন পথিক পথ দিয়া চলিতেছিল তাহাদের কোনো দিকে চাহিবার অবসর ছিল না। মানে সেদিন একটা বৃষ্টির দিনের কথা হচ্ছে। কবেকার কথা হচ্ছে? সেই গ্রহণের যেদিন ছুটি ছিল, আগের দিন, যেদিন আশু স্কুলে এসেছে তার আগের দিনের কথা। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল এবং এতটাই বৃষ্টি হচ্ছিল যে লোকজন জুতো হাতে করে ছাতা মাথায় দিয়ে কোনো দিকে না চেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই মেঘের অন্ধকারে, সেই বৃষ্টি পতনের শব্দে, বৃষ্টি পতন মানে বৃষ্টি পড়ার শব্দে, সেই সমস্ত দিন ছুটিতে গাড়ি বারান্দা সিঁড়িতে বসিয়া আশু তাহার বোনের সঙ্গে খেলা করতেছিল। মানে বাড়ির সামনে যে গাড়ি ঢোকার জায়গা, গাড়ি বারান্দা, সেইখানে বসে আশু বোনের সাথে খেলছিল। সেদিন তাহাদের পুতুলের বিয়ে। আসলে খেলছে আশুর বোনই, ওরই পুতুলের বিয়ে, কিন্তু যেহেতু সঙ্গে কেউ নেই বলে সে আশুকেই ডেকে নিয়েছে খেলার জন্য। তাহারই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হইয়া আশু তাহার ভগিনীকে উপদেশ দিতেছিল। কার আয়োজন নিয়ে? আয়োজন মানে অ্যারেঞ্জমেন্ট। কিসের অ্যারেঞ্জমেন্ট নিয়ে? এই যে আশুর বোনের পুতুলের বিয়ে, তারই অ্যারেঞ্জমেন্ট নিয়ে আশু বোনের সাথে খুব সিরিয়াসভাবে খেলছিল। এখন তর্ক উঠিল কাহাকে পুরোহিত করা যায়।
মানে এই যে পুতুলের বিয়ে হবে তার জন্য একটা পুরুত চাই। বালিকা চট করিয়া ছুটিয়া একজনকে গিয়া জিজ্ঞাসা করিল, হাঁ গা, তুমি আমাদের পুরুত ঠাকুর হবে? আশুর বোন আশুর থেকেও বয়সে ছোট, আশু ক্লাস 3-তে পড়ে, আমরা আগেই দেখেছি। এবং আশুর বোন যদি বয়সে ওর থেকেও ছোট হয় তাহলে বোঝাই যাচ্ছে যে সে একদমই মানে অবোধ, তার বোধ হয়নি। তাদের বাড়ির বাইরে সে খেলছিল গাড়ি বারান্দায় বসে সিঁড়িতে, এবং একটা লোককে বাড়ির ভেতর ঢুকতে দেখে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে যে আমাদের পুরুত হবে? আশু পশ্চাৎ ফিরিয়া দেখে শিবনাথ পণ্ডিত ভেজা ছাতা মুড়িয়া অর্ধসিক্ত অবস্থায় তাহাদের গাড়ি বারান্দায় দাঁড়াইয়াছেন। অর্থাৎ এই যে লোকটি যে বাড়িতে ঢোকার পর আশুর বোন পুরুত হওয়ার জন্য বলেছিল, সেই লোকটাকে আশু পশ্চাৎ ফিরিয়া দেখে, পশ্চাৎ মানে পিছন দিকে ফিরে দেখে শিবনাথ পণ্ডিত ভিজা ছাতা মুড়িয়া মানে ভিজে ছাতাটাকে মুড়ে অর্ধসিক্ত, অর্ধেক ভিজে গেছে, সিক্ত মানে ভেজা, অর্ধসিক্ত মানে অর্ধেক ভিজে গিয়ে তাদের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়ে আছেন? কারণ ভিজে গেছেন, ছাতা নেওয়া সত্ত্বেও ভিজে গেছেন, এত জোরে বৃষ্টি পড়ছে, সেই জন্য উনি আশুদের গাড়ি বারান্দার সামনেটা বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নিতে এসেছিলেন, যে একটু দাঁড়াই, বৃষ্টি কমলে পরে বেরিয়ে যাব। পথ দিয়া যাইতেছিলেন, বৃষ্টির উপদ্রব হইতে সেখানে আশ্রয় লইয়াছেন। উপদ্রব মানে বিপদ, ঝামেলা, সেখান থেকে বাঁচতে আশুদের গাড়ি বারান্দার ওখানে আশ্রয় নিয়েছেন। বালিকা তাহাকে পুতুলের পৌরোহিত্যে নিয়োগ করিবার প্রস্তাব করিতেছে। পৌরোহিত্যে মানে পুরোহিত যে কাজ করে, এখানে পদটা পরিবর্তন হচ্ছে, পুরোহিত পৌরোহিত্য, মানে পুরোহিতের যে কাজ, বা বলা যেতে পারে পৌরোহিত্য যিনি করেন তাকে পুরোহিত বলা হচ্ছে। তো বালিকা তাহাকে পৌরোহিত্যে নিয়োগ করিবার জন্য, এমপ্লয় করবার জন্য, নিয়োগ মানে এমপ্লয়, এখানে কি বলছে, তাকে পুরোহিত হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল, প্রপোজাল দিয়েছিল। পণ্ডিত মহাশয়কে দেখিয়াই আশু তাহার খেলা এবং ভগিনী সমস্ত ফেলিয়া এক দৌড়ে গৃহের মধ্যে অন্তর্হিত হইল। মানে যেই শিবনাথ পণ্ডিতকে দেখলো, আশু ওখানে খেলা বোন সবাইকে ফেলে রেখে বাড়ির মধ্যে লুকিয়ে পড়ল। তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল। সেদিন শিবনাথ পণ্ডিতের সাথে তার কোনো কথা হলো না, কিন্তু সে নিজে তো চেনে শিবনাথ পণ্ডিতকে, কাজেই সে জানে যে শিবনাথ পণ্ডিত এই ব্যাপারটাকে এত সহজে ছেড়ে দেবেন না, এবং এটা নিয়ে পরে আশুকে ভুগতে হবে। পরদিন শিবনাথ পণ্ডিত যখন শুষ্ক উপহাসের সহিত, আমি আগের দিন যখন পড়িয়েছিলাম বলেছিলাম যে শুষ্ক উপহাস হচ্ছে কি, মানে আনন্দের হাসি নয়, উপহাস হচ্ছে বেসিক্যালি ব্যঙ্গ করা বা মকারি, কাউকে নিয়ে মজা করা, মানে একটা শুকনো মজা করে, শুকনো হেসে মজা করে ব্যঙ্গ করে এই ঘটনাটি ভূমিকা স্বরূপে উল্লেখ করিয়া, মানে এই ঘটনাটাকে বেশ সুন্দর করে বড় সড়ো করে, মানে মেনশন, উল্লেখ মানে মেনশন, একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সাধারণ সম্মুখে মানে ক্লাসের সবার সামনে আশুর গিন্নি নামকরণ করিলেন। তখন প্রথমে সে যেমন সকল কথাতেই মৃদুভাবে হাসিয়া থাকে, তেমন করিয়া হাসিয়া চারিদিকের কৌতুক হাস্যে ঈষৎ যোগ দিতে চেষ্টা করল। কৌতুক হাস্য মানে মজা পেয়ে যে হাসি, কৌতুক মানে মজা, তো মজার যে হাসি, ঈষৎ মানে একটু বা সামান্য। মানে প্রথম যখন এই ঘটনাটা ঘটলো, যখন ওর গিন্নি নামকরণ করে আগের দিনের এই ঘটনাটা, এই খেলতে মানে বোনের সাথে পুতুল খেলার ঘটনাটাকে খুব বাড়িয়ে চড়িয়ে যখন শিবনাথ পণ্ডিত বললেন সবার সামনে, প্রথমে আশুও বাকি মানে ক্লাসমেটদের সাথে একটু হাসার চেষ্টা করলো। এমন সময় একটা ঘণ্টা বাজিল, অন্য সকল ক্লাস ভাঙিয়া গেল, এবং শালপাতায় দুটি মিষ্টান্ন ঝকঝকে কাঁসার ঘড়িতে জল লইয়া দাসী আসিয়া দ্বারের কাছে দাঁড়াইল। আমরা প্রথম দিন পড়েছিলাম যে তার জন্য বাড়ি থেকে দাসী আসতো এবং খাবার দাবার নিয়ে আসতো। তখন হাসিতে হাসিতে তাহার মুখ কান টকটকে লাল হইয়া উঠিল, ব্যথিত কপালে শিরা ফুলিয়া উঠিল, এবং উচ্ছ্বসিত অশ্রু জল আর কিছুতেই বাধা মানিল না। মানে কি বলতে চাইছে, প্রথম যখন শিবনাথ পণ্ডিত কথাটা বলেছিলেন এবং আশু অপমানিত বোধ করেছিল, প্রাথমিকভাবে আশুর কি মনে হয়েছিল যে সে যেন পৃথিবীতে মানে মাটিতে মিশে গেলেই ভালো হয়, কিন্তু তা সত্ত্বেও বেঞ্চে বসে রইল, সকল ছাত্রদের হাসি মজার পাত্র হয়ে, এম্বারেসড হয়ে, লজ্জা পেয়ে। এবং তারপর যখন শিবনাথ পণ্ডিত আরো বাড়িয়ে চড়িয়ে কথাটাকে বললেন, তখন আশুর কি মনে হলো, প্রথমে সে ক্লাসমেটদের সাথেই হাসার চেষ্টা করলো। কেন হাসার চেষ্টা করলো? কারণ সে দেখাতে গেল যে এটাতে তার কিছু যায় আসছে না, এটা এমন কিছু বড় ব্যাপার না। সে ভেবেছিল সে যদি মানে ক্লাসমেটদের সাথে সবার সাথে এই হাসিটায় যোগ দেয় তাহলে হয়তো ব্যাপারটা নিয়ে বড় কিছু আর হবে না। কিন্তু একটা সময় দেখা গেল যে সে যতই হাসির চেষ্টা করুক না কেন, তার আসলে ওটাতে যায় আসছে, তা সে ওটাতে অপমানিত বোধ করেছে। যেই একটার ঘন্টা বাজলো, মানে টিফিন টাইমে যেই দাসী এলো, যেরকম আসে তার জন্য মিষ্টি আর জল নিয়ে,
বাড়ি থেকে যেই তার জন্য কেউ এলো আর সে নিজেকে সামলাতে পারলো না। যতক্ষণ মানে অর্ধপরিচিত, অপরিচিত বা বাইরের লোকদের সামনে সে ছিল, ততক্ষণ সে যাওয়া একটা মানে কিছু যায় আসে না, নাটকটা করতে পারছিল। যেই বাড়ি থেকে তার জন্য এলো একজন কেউ, বাড়ির দাসী এলো, সে আর সেইটাকে চালাতে পারলো না। ভেতর থেকে সে যে অপমানিত হয়েছে, লজ্জিত হয়েছে, তার সেই অপমানটা, ওইটুকু বাচ্চা বয়সের তার যে খারাপ লাগাটা, সেটা একদম বাইরে বেরিয়ে এলো। তার হাসতে হাসতে কপালের শিরা ফুলিয়া উঠল। মানে অ্যাকচুয়ালি সে হাসছিল না, সে কান্নাটাকে চাপার চেষ্টা করছিল যাতে কেঁদে না ফেলে, সেই জন্য সেটাকে কান্নাটাকে গেলার চেষ্টা করছিল। সেই কারণে তার কপালের শিরা ফুলে উঠলো এবং উচ্ছ্বসিত অশ্রুজল, মানে উপচে পড়া অশ্রুজল চোখ থেকে, চোখের জলটা আর আটকাতে পারলো না, কিছুতেই বাধা মানিল না, সেটা বেরিয়ে এলো। সে কেঁদে ফেলল। শিবনাথ পণ্ডিত বিশ্রাম গৃহে জলযোগ করিয়া নিশ্চিন্ত মনে তামাক খাইতে লাগিলেন। বিশ্রাম গৃহে মানে যে টিচারদের যে বসার জায়গা, সেখানে গিয়ে তিনি জলযোগ করিয়া মানে টিফিন করে খুব নিশ্চিন্ত হয়ে তামাক খেতে লাগলেন। ছেলেরা মানে বাকি ক্লাসমেটরা পরমাহ্লাদে মানে খুব খুশি হয়ে আশুকে ঘিরিয়া গিন্নি গিন্নি করিয়া চিৎকার করিতে লাগিল। ওরাও বাচ্চা ছেলে, যেহেতু শিক্ষক শিক্ষিকারা যা শেখায় ছাত্রছাত্রীরা তাই শেখে। শিক্ষক যদি বাচ্চাদের কাউকে অপমান করতে, কাউকে মনে দুঃখ দিয়ে মজা করতে শেখায়, বাচ্চা ছেলে ওরা, কাজেই ওরাও সেটাই শিখেছে। ওরা আশুকে ঘিরে গিন্নি গিন্নি করে চিৎকার করে মজা করতে লাগলো। সেই ছুটির দিনের ছোট বোনের সহিত খেলা জীবনের একটি সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল। এই লাইনটা তুলে কোটেশনে কোয়েশ্চেন আসে যে সর্বপ্রধান জীবনের একটি সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম কি এবং আশুর কেন মনে হলো। কেন মনে হলো? কারণ আশু একটা বাচ্চা ছেলে এবং খেলার কোনো জেন্ডার হয় না। সে নিজের বোনের সাথে খেলছে, যা নিজের বাড়িতে খেলছে, যাই খেলুক না কেন, কি যায় আসে। কিন্তু এই যে শিবনাথ পণ্ডিত এই বিষয়টাকে নিয়ে, আশু একটা বাচ্চা ছেলে, সে পুতুল খেলছে, এই সামান্য বিষয়টাকে নিয়ে এই যে তাকে অপমান করলো এবং বাকি ছাত্রদেরও ইনডিরেক্টলি শিখিয়ে গেল যে আশুকে নিয়ে মজা করতে, এই বোনের সাথে খেলা করাটা, ছুটির দিনে নিজের ছোট বোনের সাথে নিজেরই বাড়িতে পুতুল খেলাটা, আশুর মনে হলো যেন জীবনের একটা সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম। ভ্রম মানে ভুল, সর্বপ্রধান মানে সব থেকে বড়, লজ্জাজনক মানে ভীষণ শেমফুল একটা ভুল, যেটা আশুর করা উচিত হয়নি, এরকমই আশুর মনে হলো। পৃথিবীর লোক কোনো কালেও যে সেদিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না। মানে এটা মানুষের খুব সাধারণ মনস্তত্ত্ব, যখন আমরা কোনো ভুল করি বা কোনো এম্বারেসিং কিছু করি, আমাদের মনে হয় যে সবাই যেন আমাদের ওই কাজটা মনে রাখবে, যেটা সত্যি নয়। মানুষজন ভুলে যায়, কিন্তু আমরা যারা করি কাজটা তারা ভুলতে পারি না। এখানেও আশুর সাথে সেটাই হলো। সে বাচ্চা, তার হৃদয় নরম, তার নরম হৃদয়ে যে অপমানটা, যে কষ্টটা হলো, সেটা সে সারা জীবন মনে রেখে দিল। এবং শুধু তাই না, তার মনে হলো যে ছোট বোনের সাথে পুতুল খেলাটা একটা ভীষণ শেমফুল ব্যাপার, সেটা করাটা তার উচিত হয়নি। পৃথিবীর লোক কোনোদিন যে তার এই এম্বারেসমেন্টটা, তার এই অপমানটা, তার এই ভুলটা ভুলে যাবে, এটা সে কিছুতেই বিশ্বাস করতে পারলো না। তার মনে হলো পৃথিবীর লোক সারা জীবন সবাই মনে রাখবে, পৃথিবীর লোক মানে এখানে যারা জানতে পেরেছে, তার ক্লাসমেটরা, টিচার, এরা সবাই মনে রাখবে যে আশু একটা ভীষণ খারাপ কাজ করেছে, ভীষণ শেমফুল কাজ করেছে। কি না, ছুটির দিনে সে নিজেরই বোনের সাথে নিজের বাড়িতে পুতুল খেলেছে। আশুও কিন্তু বাচ্চা, এটা কিন্তু মনে রাখতে হবে যে আশু ক্লাস 3-তে পড়া একটা বাচ্চা। তার পুতুল খেলাটা মানে সেই সময়ের সাপেক্ষে এবং চারপাশের মানুষের মানসিকতার সাপেক্ষে কতটা জেন্ডার বায়াসড, যে আশুর ছোট বোনের সাথে পুতুল খেলাটাকে নিয়ে একটা ইস্যু করে টিচার বাকি ছাত্রদের মনেও সেটাকে ঢুকিয়ে দিয়ে গেলেন যে একটা ছেলের তার বোনের সাথে পুতুল খেলাটা আসলে কতটা শেমফুল। এবং আশুও সারা জীবন মনে মনে এটাই বিশ্বাস করে যাবে ভবিষ্যতে যে বোনের সাথে খেলাটা তার জীবনের সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো গল্পটা। যদি তাও কোথাও ডাউট থাকে, তোমরা নির্দ্বিধায় আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, আমি তাহলে আরেকটা কোনো শর্টস বা কিছু করে আমি সেই জায়গাটা আরেকবার বুঝিয়ে দিতে পারি। কোনো অসুবিধা নেই, তোমরা নির্দ্বিধায় আমাকে জানাতে পারো।